স্টেফাইলোকক্কাস আমরা প্রায় শেষের দিকে পড়েছি, তাই না? ল্যাবরেটরি ডায়াগনোসিস, আমি তোমাদেরকে বললাম যে ল্যাবরেটরি ডায়াগনোসিস আমাদেরকে 4টে স্টেপ মনে রাখতে হবে, আর স্পেশাল কিছু থাকলে সেটা ডিফারেন্ট। 4টে স্টেপের মধ্যে ফার্স্ট হচ্ছে স্পেসিমেন কালেকশন করব আমরা, আর যে অর্গানিজম দিয়ে এই ইনফেকশনটা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য অর্গানিজম অথবা তার গ্রাম রিয়েকশনের উপরে ডিপেন্ড করে আমরা গ্রাম স্টেইনটা করব। আর নাম্বার 3 হচ্ছে আইসোলেশন করতে হবে এই ব্যাকটেরিয়াকে, আইসোলেশন বাই কালচার। এবং নাম্বার 4 হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্ট। হ্যাঁ, এগুলি মনে রাখলে তোমরা পরপর বসিয়ে দিতে পারবে। তাহলে এটুকু পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াসের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আজকাল আমাদের দেশেও এটা খুব হচ্ছে, এমআরএসএ। এমআরএসএ হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস। তুমি সবাই জানো যে স্টেফাইলোকক্কাস অরিয়াসের বিটা ল্যাক্টামেজ আছে, যার কারণে বিটা ল্যাক্টাম গ্রুপ অফ ড্রাগ দিয়ে সে রেজিস্ট্যান্স, তাই না? এটা তো সবাই তোমরা জানো। কিন্তু এমআরএসএ এটা দিয়ে যে রেজিস্ট্যান্স হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, এটার সাথে বিটা ল্যাক্টামেজের কোনো রিলেশন নেই। It is depend on the penicillin binding protein, alteration of the penicillin binding protein. পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন তোমাদের মনে আছে নিশ্চয়ই, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট আমরা যখন পড়েছি, পেনিসিলিন ফার্স্ট অ্যাটাচ হবে কোথায়? তার স্পেসিফিক রিসেপ্টর। বিটা ল্যাক্টাম গ্রুপ অফ ড্রাগ তো স্পেসিফিক রিসেপ্টরের উপর বাইন্ড করবে, সেটাকে আমরা বলছি পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। তাহলে এখানে যখন অল্টারেশন হবে তখন যে ড্রাগটা দিয়ে রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস। এটা বিটা ল্যাক্টাম ড্রাগে সে রেজিস্ট্যান্স বিকজ স্টেফাইলোকক্কাস অরিয়াস কন্টেন দ্য বিটা ল্যাক্টাম ড্রাগ। বিটা ল্যাক্টাম ল্যাক্টামেজ যেটা পেনিসিলিনেজ যে এনজাইম, দিস এনজাইম দিয়ে যত ড্রাগ সেন্সিটিভিটি হবে অলওয়েজ দে আর ক্যারিড বাই দ্য প্লাজমিড। কিন্তু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দিয়ে যে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস হচ্ছে, এটা এখন দেখা যাচ্ছে ইদানিং ক্যান প্রডিউস আউটব্রেক অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এবং পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দিয়ে যে অল্টারেশনটা হচ্ছে, তোমরা অলওয়েজ মনে রাখবে রিসেপ্টর সাইডের অল্টারেশন ক্যারিড বাই দ্য ক্রোমোজোম, অ্যান্ড প্লাজমিড এনজাইম রিলেটেড ড্রাগ রেজিস্ট্যান্স অলওয়েজ ক্যারিড বাই দ্য প্লাজমিড। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে ক্রোমোজোম মেডিয়েটেড অলওয়েজ রিসেপ্টর, এবং এনজাইম দিয়ে যেটা হচ্ছে অলওয়েজ বাই প্লাজমিড। হ্যাঁ, তাহলে এমআরএসএ এটা শর্ট নোট থাকে, ক্যান প্রডিউস আউটব্রেক হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন occur due to alteration of penicillin binding protein. MRSA still a resistance to all beta lactam drug. তাহলে সেটাকে আমরা কিভাবে ট্রিট করব? ইট ইজ ট্রিটেড বাই দ্য ভ্যানকোমাইসিন। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ভাইবা। তাহলে আমরা কিভাবে সেটাকে ট্রিট করব? সে স্লাইড, তাহলে এটা এমআরএসএ নিয়ে একটা শর্ট নোট থাকে, সেই জন্য আমি এটা তোমাদের দেখালাম। তাহলে এমআরএসএ আমি আবার বলছি, মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস, এটা হচ্ছে 30% অফ স্টেফাইলোকক্কাস অরিয়াসের বেলা হয়, অ্যান্ড প্রডিউস outbreak of hospital acquired infection. It occur due to the penicillin binding protein. That's why it is chromosomal mediated resistance, and staphylococcus are resistant to all beta lactam group of antibiotics, so it is treated by vancomycin. Clear? বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। যদি এটা শর্ট নোট থাকে, হ্যাঁ, ওইখান থেকে দেখো। তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াস আমাদের মোটামুটি শেষ। এখন আমরা যেটা পড়বো, আরো দুটি স্পিসিস আছে যারা যে কোয়াগুলেজ নেগেটিভ, যেটা স্টেফাইলো ইপিডার্মিডিস আর স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। তোমরা জেনারেল ব্যাকটেরিওলজি কথা যদি চিন্তা করো, তাহলে দেখো আমরা গ্লাইকোক্যালিক্স ক্যাপসুলের মতোই একটা জিনিস, লুজলি অ্যাটাচ টু দ্য সেল ওয়াল। এটা কেমিক্যাল নেচার লাইক দ্য ক্যাপসুল ইজ টাইটলি অ্যাটাচ, বাট glycocalyx is loosely attached to the specific receptor. তাহলে দেখো স্টেফাইলো এপিডার্মিডিস এটা অ্যাকচুয়ালি নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, কিন্তু ইট ক্যান এন্টার দ্য ব্লাড স্ট্রিম। যখনই ব্লাড স্ট্রিমে ঢুকে যায় তখন ইট ক্যান প্রডিউস দ্য ডিজিজ।
কাদেরকে করবে সেই কমনলি ইনফ্যাক্ট দ্য ইন্ট্রাভেনাস ক্যাথেটার অ্যান্ড প্রোস্থেটিক ইমপ্লান্ট। তার মানে তোমার বডিতে যত আর্টিফিশিয়াল ডিভাইস লাগানো থাকে ওদের উপরে স্টেফাইলোকক্কাস ইপিডার্মিডিস এমনিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, কোনো কারণে ইট এন্টার দ্য সার্কুলেশন অ্যান্ড অ্যাটাচ টু দ্য প্রোস্থেটিক ডিভাইস। কি দিয়ে সে অ্যাটাচ হয়? কারণ তার একটা গ্লাইকোক্যালিক্স আছে, সেই গ্লাইকোক্যালিক্স দিয়ে সে ইজিলি অ্যাটাচ টু দ্য স্পেসিফিক রিসেপ্টর অথবা যে প্রোস্থেটিক ডিভাইস। তাহলে সেখানে সে অ্যাটাচ হয়ে কলোনাইজেশন করে ডিজিজ করে, সেটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস করতে পারে, সেপ্টিসিমিয়া, এভরিথিং। তাহলে স্টেফাইলোইপিডার্মিডিস কোয়াগুলেজ নেগেটিভ, it is a part of the normal flora of the skin and mucous membrane, but it can enter the blood stream. It commonly infect the intravenous catheter and prosthetic implant is a major cause of neonatal sepsis. তোমাকে জিজ্ঞাসা করবে ও কি দিয়ে, ওর হেল্পিং হ্যান্ড অথবা ভিরুলেন্স ফ্যাক্টরটা কি, তাহলে তার ভিরুলেন্স ফ্যাক্টর হচ্ছে গ্লাইকোক্যালিক্স, যেটা দিয়ে সে আর্টিফিশিয়াল ডিভাইসের উপরে অ্যাটাচ হচ্ছে, কলোনাইজেশন করছে অ্যান্ড প্রডিউস দ্য ডিজিজ। এটা হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, সরি ইপিডার্মিডিস। Next হচ্ছে Staphylococcus saprophyticus has a predilection for causing UTI in young sexually active women. Staphylococcus aureus আজকাল বলা হয় যে it causes UTI next to the E. coli. E. coli আমাদের দেখা যাচ্ছে 70 to 90% E. coli is related to the ইউটিআই, কিন্তু এখন বলা হচ্ছে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস 2 নম্বরে যেটা হচ্ছে ইউটিআই করছে, কিন্তু এটা হচ্ছে যাদেরকে করে তাদের হচ্ছে ইয়াং সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে জিজ্ঞাসা করবে যে ইউটিআই কাদেরকে করে, তাহলে এটাই তোমাদেরকে বলতে হবে ইয়াং লেডিদের সাধারণত সে ইউটিআই করে। তাহলে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস তার কোনো অন্য কোনো ধরনের কোনো ভিরুলেন্স ফ্যাক্টর নাই, কোয়াগুলেজ নেগেটিভ, বাট ও ইয়াং সেক্সুয়ালি অ্যাক্টিভ, তার মানে ও ওখানে জেনিটাল ট্র্যাক্টে থাকে, ওখান থেকে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে ইউরিনারি ব্লাডারে চলে যেয়ে সে ইউটিআই করছে। তাহলে স্টেফাইলোকক্কাস আমাদের শেষ। Any question from Staphylococcus? Any question? তোমরা পড়েছো? Any question? না থাকলে আমি স্টেপটোকক্কাসটা পড়াচ্ছি, ঠিক আছে? স্টেপটোকক্কাস, স্টেফাইলোকক্কাস বেলা আমরা দেখেছি স্টেফাইলোকক্কাস হচ্ছে চেইন ফর্মিং, সরি ক্লাস্টার ফর্মিং কক্কাই, আর স্টেপটোটা হচ্ছে চেইন ফর্মিং কক্কাই। এটা অথবা পেয়ার ফর্মে থাকে, ক্যাটালেস নেগেটিভ, ক্যাটালেস পজিটিভ ছিল স্টেফাইলো, আর এটা হচ্ছে ক্যাটালেস নেগেটিভ। তাহলে এই মরফোলজি দেখে আমরা স্টেফাইলো থেকে স্টেপটোকক্কাসকে কিছুটা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমাকে যদি, হ্যাঁ বলো ম্যাম, কয়েকজন ঢুকতে যাচ্ছে, একটু অ্যালাউ করতে হবে ম্যাম। আচ্ছা, কোথায় ওইদিকে তো কেউ দেখা যাচ্ছে না। ঢুকেছে মনে হয় ম্যাম, ঠিক আছে। এখানে তো শো করছে না। এটা ওয়েটিং এ কেউ দেখা মানে নেই তো দেখা যাচ্ছে। ওকে ম্যাম, ম্যাম সবাই ঢুকেছে মনে হয়, ঠিক আছে। এখন 83, এখন অনেক ইয়েতে আছে, ঢুকে নিলে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রসিড করি, তোমাদের পার্সেন্টেজ নিয়ে কোনো ইয়ে থাকবে না, আবার যারা আসবে আমি ঢুকিয়ে দিব। হ্যাঁ, তাহলে স্টেফাইলো এবং স্টেপটো শুধু যদি মরফোলজি থেকে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমরা দেখো বোথ আর গ্রাম পজিটিভ, কিন্তু অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেখে ওটা হচ্ছে গ্রেপ লাইক ক্লাস্টার ও ক্লাস্টার ফর্মিং, এখানে হচ্ছে চেইন ফর্মিং অথবা পেয়ার। ওইটা ক্যাটালিস পজিটিভ ছিল আর এটা হচ্ছে ক্যাটালিস নেগেটিভ। কোয়াগুলেজ দিয়ে কি ডিফারেন্সিয়েট করা যাবে? কোয়াগুলেজ দিয়ে কি ডিফারেন্সিয়েট করা যাবে স্টেফাইলো এবং স্টেপটো? জয়িতা, কোয়াগুলেজ দিয়ে কি ডিফারেন্সিয়েট করা যাবে স্টেফাইলো থেকে স্টেপটোকক্কাস? করা যাবে নাকি যাবে না?
যাবে? কেমন করে যাবে? দেখো, কোয়াগুলেজ পজিটিভ শুধুমাত্র অরিয়াসের বেলায়, ঠিক আছে? আমরা স্টেফাইলো অরিয়াস বলি না, আমি স্টেফাইলো কক্কাস বলেছি, আর এখানে স্টেপটোকক্কাস। কোয়াগুলেজ পজিটিভ শুধুমাত্র কে ছিল? স্টেফাইলো অরিয়াস। আর কোয়াগুলেজ নেগেটিভ হচ্ছে স্টেফাইলোকক্কাস, ইপিডার্মিডিস এন্ড সেপ্রোফাইটিকাস। তাহলে স্টেপ 2 থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে? এটা হচ্ছে ক্যাটালেজ নেগেটিভ, কোয়াগুলেজ দিয়ে করা যাবে না, ঠিক আছে? তাহলে গ্রাম পজিটিভ অ্যারেঞ্জ ইন চেইন অর পেয়ার। চেইন ফর্মিং কেন থাকে সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে, সেটা স্লাইডে নাই। এটা চেইন ফর্মিং আমরা যেমন স্টেফাইলোকক্কাসের বেলায় বলেছি মাল্টিপল প্লেনে ডিভিশন হচ্ছে, স্ট্রেপ্টোকক্কাসের বেলায় হচ্ছে লংগিটিউডিনাল ডিভিশন, লম্বালম্বিভাবে ডিভিশন হচ্ছে। ডিভিশন হওয়ার পরে সেলগুলি যখন আবার অ্যাটাচ হচ্ছে তখন সেগুলি হয়ে যাচ্ছে চেইন ফর্মিং। তাহলে স্ট্রেপ্টোকক্কাসের ডিভিশনটা কিভাবে হচ্ছে? লংগিটিউডিনাল ডিভিশন। আফটার ডিভিশন হোয়েন দি ইউনাইটেড দে ফর্ম এ চেইন। আর স্টেফাইলোকক্কাস মাল্টিপল ডিভিশনে ছিল, সেই জন্য যখন ডিভিশন হওয়ার পরে ওরা এগ্রিগেট করেছে সেটা হয়ে গেছে ক্লাস্টার ফর্মিং। অ্যান্ড ক্যাটালেজ নেগেটিভ দিয়ে হচ্ছে না। Now the classification of Staphylococcus. স্টেফাইলোকক্কাসের ক্লাসিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাইভা, রিটেন, অসপি, এভরি সব জায়গায় থেকে জিজ্ঞাসা করা হয়। তাহলে ক্লাসিফিকেশনটা আমরা কি করি? ক্লাসিফাই করি অ্যাকচুয়ালি অন দ্য বেসিস অফ হিমোলাইসিস অফ ব্লাড আগার মিডিয়া। ব্লাড আগার মিডিয়াতে এটার কি ধরনের হিমোলাইসিস এসছে সেটা দেখে অ্যাকচুয়ালি ওটাকে ক্লাসিফাই করা হয়। তাহলে ক্লাসিফিকেশনের প্রথমে অন দ্য বেসিস অফ হিমোলাইসিস অন ব্লাড আগার মিডিয়া, তার মধ্যে হচ্ছে 3টে হিমোলাইসিস হচ্ছে, একটা হচ্ছে আলফা, বিটা, আর একটা হচ্ছে গামা। অ্যাকচুয়ালি গামাতে কোনো হিমোলাইসিস হয় না, আলফা, বিটা এর দুটো হচ্ছে মেইন হিমোলাইসিস। তাহলে প্রথমেই আমরা যে ক্লাসিফিকেশনটা করি সেটা অন দ্য বেসিস অফ হিমোলাইসিস, সেটা আমরা কোথায় দেখব? অন ব্লাড আগার মিডিয়া, আলফা, বিটা অ্যান্ড গামা হিমোলাইসিস। আলফা হিমোলাইসিস মানে হচ্ছে ব্লাড আগার মিডিয়াতে সে যে অর্গানিজমগুলি গ্রো করবে, দে ক্যান নট কমপ্লিট লাইসিস অফ দ্য আরবিসিকে ওরা কমপ্লিট লাইসিস করতে পারে না, পার্শিয়ালি লাইসিস করে। সেই জন্য এখানে যে জোনটা ডেভেলপ হয় সেটা হচ্ছে গ্রেনিড জোন অফ হিমোলাইসিস। তাহলে আলফা হিমোলাইসিস মানে হচ্ছে আমরা ব্লাড আগার মিডিয়াতে গ্রেনিড জোন অফ হিমোলাইসিস দেখব। দুটো ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে দুটো স্পিসিস দে প্রডিউস দ্য আলফা হিমোলাইসিস, একটা হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে আলফা হিমোলাইসিসটা গ্রেনিড জোন হিমোলাইসিস। গ্রেনিড জোন হিমোলাইসিস কেন তৈরি করবে? কারণ দে partially lysis the RBC. That's why they produce the greenish zone of hemolysis around the colonies. যে স্পিসিস করছে তাহলে হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস and Streptococcus pneumoniae. Next. তারপরে দেখো বিটা, তাহলে আলফাটা চলে গেল, বিটা হচ্ছে ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস। কেন ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস তৈরি করবে স্টেফাইলোকক্কাসের মতো? বিকজ দে ডিউ টু, আমার গলায় ফোন করতেছে, ডিউ টু কমপ্লিট লাইসিস অফ আরবিসি। যে আরবিসিকে সে কমপ্লিট লাইসিস করে ফেলবে, সেই জন্য কলোনির চারিদিকে একটা ক্লিয়ার এরিয়া তৈরি হবে। এটা হচ্ছে বিটা হিমোলাইসিস। এখন বিটা হিমোলাইসিসকে আমরা দুটো গ্রুপে আবার ভাগ করি। একটা হচ্ছে গ্রুপ স্পেসিফিক কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, ওর ভিতরে ওর সেল ওয়ালের মধ্যে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন আছে, ওর উপরে বেস করে আমরা গ্রুপিং করি বিটা হিমোলাইসিস স্ট্রেপ্টোকক্কাসকে। খুব ভালো করে খেয়াল করবে, তখন আমরা এটা গ্রুপিং করি, যে গ্রুপিং করা হয় এটার নাম হচ্ছে লেন্সফেল গ্রুপ। এটার মধ্যে A2H and K2U, I এবং জেটাকে বাদ দেওয়া হয়েছে ওখানে। তাহলে বিটাকে আমরা আবার বলছি, বিটা হচ্ছে ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস বিকজ দে ডিউ টু কমপ্লিট লাইসিস অফ আরবিসি। তাহলে বিটা হিমোলাইসিসকে আমরা গ্রুপিং করছি। গ্রুপিং কার বেসিসে করা হয়েছে? অন দ্য বেসিস অফ গ্রুপ স্পেসিফিক কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, সেল ওয়ালের মধ্যে থাকে, এটার উপর বেস করে গ্রুপিং করা হয়েছে। যে গ্রুপিংটার নাম দেওয়া হয়েছে লেন্সফেল গ্রুপ। অ্যান্ড গ্রুপের মধ্যে ABCD
আই এবং যেটা বাদ দিয়ে কে টু ইউ। আমাদের এতগুলি নাম জানার দরকার, যেটা আমরা জানবো সেটা হচ্ছে তিনটা গ্রুপ এর জিজ্ঞাসা করবে গ্রুপ এর কি নাম, স্ট্রেপ্টোপায়োজেনাস, গ্রুপ বি এর নাম কি, স্ট্রেপ্টোকক্কাস এ গ্যালাক্সি, গ্রুপ ডি এর নাম হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস বোভিস। এগুলি তোমাদের জিজ্ঞাসা করবে যে গ্রুপ এ বি ডি এগুলির কি নাম। অনেক প্রত্যেকটা নাম আছে, এগুলি আমাদের জানার দরকার নেই, শুধু এই তিনটা আমরা জানবো। তাহলে গ্রুপ এ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, গ্রুপ বি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এ গ্যালাক্সি অ্যান্ড গ্রুপ ডি হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস বোভিস। তাহলে আমরা প্রথমে বিটাকে আমরা গ্রুপিং করলাম অন দ্য বেসিস অফ কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। আমরা কতগুলি গ্রুপ পেলাম, এ টু ইউ, আই এন্ড জে ইজ অমিটেড। এখন শুধুমাত্র গ্রুপ এটাকে আমরা আবার ডিভিশন করব অন দ্য বেসিস অফ এম প্রোটিন। এম প্রোটিনের উপরে বেস করে এটাকে আমরা সেরোটাইপিং করব 1 to 85 সেরোটাইপ, যে ক্লাসিফিকেশনটার নাম দেওয়া হয়েছে গ্রিফিথ ক্লাসিফিকেশন। তাহলে দেখো বিটা হিমোলাইসিসটা একটু কমপ্লিকেটেড মনে হবে। বিটা মানে কমপ্লিট লাইসিস অফ আরবিসি, সেই জন্য দে প্রডিউস দ্য ক্লিয়ার জোন অফ হিমোলাইসিস অন ব্লাড আগার মিডিয়া। এই বিটাকে আমরা গ্রুপিং এবং টাইপিং করব, সেরোটাইপ, গ্রুপিং এবং টাইপিং। তাহলে গ্রুপিং করব কি হবে, অন দ্য বেসিস অফ কার্বোহাইড্রেট অ্যান্টিজেন গ্রুপিং করা হয়েছে, যেটার নাম হয়েছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটার নাম হয়েছে লেন্সফিথ ক্লাসিফিকেশন। গ্রুপিং এর মধ্যে এ টু ইউ, এর কি নাম, বির কি নাম, ডির কি নাম, এগুলি জিজ্ঞাসা করবে। এখন গ্রুপ এ কে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসকে আমরা টাইপিং করেছি অন দ্য বেসিস অফ এম প্রোটিন। এম প্রোটিনও তো সেল ওয়ালের মধ্যে একটা ভিরুলেন্স ফ্যাক্টর, একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার, সেল ওয়াল থেকে আসতেছে। এটার উপরই বেস করে আমরা কি করব, টাইপিং। যে টাইপিং মানে সেরোটাইপিং, অনেকগুলি সেরোটাইপিং আছে, 1 to 85 সেরোটাইপ। এই যে ক্লাসিফিকেশন, এটার নাম হচ্ছে গ্রিফিথ ক্লাসিফিকেশন। আর গ্রামা মানে হচ্ছে নো হিমোলাইসিস। তাহলে ক্লাসিফিকেশনটা এত বেশি ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশনটা আমরা ব্লাড আগার মিডিয়াতে যখন দেখব, তখন অন দ্য বেসিস অফ হিমোলাইসিস এটাকে আমরা তিনটে গ্রুপে ভাগ করেছি, আলফা, বিটা অ্যান্ড গামা। গামার এত ইম্পর্টেন্স নেই। আলফাটা হচ্ছে পার্শিয়াল জোন অফ হিমোলাইসিস, আর বেসিকে করবে, সেই জন্য ওখানে চারদিকে একটা গ্রিনির জোন অফ হিমোলাইসিস হবে। যে দুটো ব্যাকটেরিয়া করবে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অ্যান্ড ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। আর বিটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করব, কমপ্লিট জোন, গ্রুপ স্পেসিফিক কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। এটাকে আমরা করব হচ্ছে গ্রুপিং করছি এ টু ইউ, আই এন্ড জে ইজ অমিটেড। আর যত গ্রুপ আছে এগুলিকে আমরা ধরছি না কোনোটাকে, শুধুমাত্র গ্রুপ এ বিটা হিমোলাইটিক, যেটা নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস, সেটাকে আমরা সেরোটাইপিং করছি অন দ্য বেসিস অফ এম প্রোটিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম কি জিজ্ঞাসা করবে, এটা নাম হচ্ছে গ্রিফিথ ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ঠিক আছে, তোমরা বারবার এটা দেখবে। আবার ব্লাড আগার প্র্যাকটিক্যাল ক্লাসে যখন যাবে, ব্লাড আগার মিডিয়া ধরে ধরে এটা পড়লে তোমাদের জন্য অনেক ইয়ে হয়ে যাবে। এই ক্লাসিফিকেশনটা থেকে অনেক কোশ্চেন থাকে। হ্যাঁ, নেক্সট। তাহলে আমরা এখন গ্রুপ এ যেটা আছে ক্লাসিফিকেশনের পরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসের মধ্যে এটা গ্রাম পজিটিভ, একটু আগেই বললাম, চেইন ফর্মিং। যেহেতু এটার মধ্যে কি কি ভিরুলেন্স ফ্যাক্টর আছে, ভিরুলেন্স ফ্যাক্টর সেল ওয়াল বাদ দিয়ে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এম প্রোটিন। এম প্রোটিনটা কিরকম, এটা অ্যাপিয়ার এজ এ হেয়ার লাইক প্রজেকশন অফ দ্য সেল ওয়াল। সেল ওয়াল থেকে একটা হেয়ার লাইক প্রজেকশন বেরিয়ে আসে। এটাকে আমরা আগেই বলেছি ইট ইজ অ্যান্টিজেনিক। যেহেতু অ্যান্টিজেনিক, আর এটা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক রোল প্লে করে, an important role in the pathogenesis of rheumatic fever. Streptococcus pyogenes দিয়ে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমরা যেটাকে বলছি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ, আমরা পরে দেখব। একটা হচ্ছে রিউমাটিক ফিভার, আর একটা হচ্ছে এজিএন। এই দুটোর সাথে কিন্তু রিলেটেড হচ্ছে এম প্রোটিনের যে সেরোটাইপগুলি আছে সেগুলি হচ্ছে রিলেটেড।
দ্যাটস ওয়াই এটা বলা হচ্ছে ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্যাথোজেনেসিস অফ রিউমাটিক ফিভার। There are at least 85 serotype based on the M protein. That's why multiple infection can. এতগুলি সেরোটাইপ আছে ওর, সেই জন্য সে একটা দিয়ে রিউমাটিক ফিভার করছে আর কিছু স্ট্রেন দিয়ে সে করতেছে এজিএন। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে আমরা পেয়েছি হচ্ছে একটা হচ্ছে এম প্রোটিন। এম প্রোটিন অ্যাপিয়ার এজ এ হেয়ার লাইক প্রজেকশন ইন দ্য সেল ওয়াল। তোমরা দুটো এগুলি এমসিকিউতে থাকে, অ্যান্টিফ্যাগোসাইটিক, অ্যান্টিজেনিক, অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্যাথোজেনেসিস অফ রিউমাটিক ফিভার। পরের স্লাইডেতে আচ্ছা, এম প্রোটিনের পরে স্লাইডে যেটা নেই, যেটা আমরা বলছি যে সি কার্বোহাইড্রেট না, গ্রুপিং করা হয়েছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট ডিটারমিন দ্য গ্রুপ বি হিমোলাইটিক স্ট্রেপ্টোককাস সেল ওয়ালে থাকে। আর এটা এইটুকুই শুধু এটা জানো যে কি কি কম্পোনেন্ট আছে, এটা দিয়ে আমরা শুধুমাত্র গ্রুপিং করি। দুটো, একটা হচ্ছে সি কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে এম প্রোটিন। এম প্রোটিনের ইম্পর্টেন্সটাই সবচেয়ে বেশি। আর কি কি আমরা আগে স্টেফালো পড়ানোর সময় দুটো জিনিস পড়িয়েছি, হোয়াট আর দ্য এনজাইম অ্যান্ড দ্য টক্সিন। দ্য এনজাইম অ্যান্ড টক্সিন এই কথাটাকে একটু ঘুরিয়ে আসতে পারে, হোয়াট আর দ্য মেটাবলাইটস অফ স্টেফাইলোকক্কাস অথবা স্ট্রেপ্টোকক্কাস। মেটাবলাইটস বললে তোমাকে সেল ওয়ালের কম্পোনেন্টটা বাদ দিয়ে শুধুমাত্র এনজাইম এবং টক্সিন বলতে হবে। মেটাবলাইটস বলতে ওই দুটোই বোঝায়, একটা হচ্ছে এনজাইম আর একটা হচ্ছে টক্সিন। তাহলে সেল ওয়ালের কম্পোনেন্ট চলে গেল। এখন হচ্ছে আমরা হোয়াট আর দ্য মেটাবলাইট, দ্যাট মিনস দ্য এনজাইম। তাহলে স্ট্রেপ্টোকক্কাসের পায়োজেনিস, আমরা স্ট্রেপ্টোপায়োজেনিস পড়তেছি, কি কি এনজাইম তার আছে। তাহলে আমরা আগেই লাস্ট ক্লাসে বলেছি, যেহেতু স্প্রেডিং টাইপ অফ ইনফেকশন হয়, তাহলে ইম্পর্টেন্ট এনজাইম নাম্বার ওয়ানে যেটা আসবে সেটা হচ্ছে হায়ালুরোনিডেস। ডিগ্রেড hyaluronic acid facilitate the rapid spread of Streptococcus pyogen in skin infection. এখান থেকে আবার সেই কোশ্চেনটাই আবার আসতেছে, তুমি একটা ইনফেকশন ওয়ার ইট ইজ স্টেফাইলো না স্ট্রেপ্টো, কি দিয়ে তুমি বুঝতে পারবে? তাহলে স্টেফাইলোকক্কাল ইনফেকশনটা আমরা আগেই বলেছি ইট ইজ লোকালাইজ ইনফেকশন। লোকালাইজ ইনফেকশন, লোকালাইজ যেহেতু হচ্ছে, কেন লোকালাইজ সেটা তোমরা জানো মেকানিজম। লোকালাইজ ইনফেকশনের জন্য পাসটা হচ্ছে থিক, ওটার ভিতরে যে পাসটা তৈরি হবে সেটা হচ্ছে থিক পাস। আর আর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনটা হচ্ছে অলওয়েজ স্প্রেডিং। কেন স্প্রেডিং? কারণ এখানে হায়ালুরোনিডেস এনজাইম আছে, এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেজন্য হায়ালুরোনিক অ্যাসিডকে যখন ব্রেক ডাউন করবে, ইজিলি স্প্রেড করবে ইনফেকশনটা। আর আমাদের এখানে আরেকটা এনজাইম আছে যেটার কারণে পাসটা থিন হবে, এটা আমরা একটু পরে আসতেছি। তাহলে হচ্ছে স্প্রেডিং হচ্ছে, সেই জন্য আমরা এনজাইমটাকে আগে বলেছি হায়ালুরোনিডেস। নাম্বার টু হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস। স্ট্রেপ্টোকাইনেসের ইম্পর্টেন্স হচ্ছে, সেটা হচ্ছে যেখানে ক্লট ফর্মেশন হবে, থ্রোম্বাই হবে, এম্বোলাই হবে, সেগুলিকে সে ডিজলভ করে দেবে। স্ট্রেপ্টোকাইনেস অ্যাক্টিভেট প্লাজমিনোজেন টু ফর্ম প্লাজমিন হুইচ ডিজলভ ফিব্রিন ক্লট, থ্রোম্বাই এবং এম্বোলাই। এটা আমাদের ইউজ করা হতো। স্ট্রেপ্টোকাইনেস ক্যান বি ইউজ টু লাইজ থ্রোম্বাই ইন দ্য করোনারি আর্টারিজ অফ দ্য হার্ট অ্যাটাক পেশেন্ট। স্ট্রেপ্টোকাইনেস তোমরা সবাই জানো এমআই পেশেন্টে, যদিও আজকাল ইউজ এটার অনেক কম, তাহলে এমআই পেশেন্টদের ইউজ করা হয়, যেখানে হচ্ছে তোমার হঠাৎ করে তার একটা কোনো ব্লক, একটা এম্বোলাই ফর্মেশন হলো, সেখানে কিভাবে কাজ করে, প্লাজমিনোজেন, প্লাজমাতে যে প্লাজমিনোজেন থাকে তাকে অ্যাক্টিভেট করে টু ফর্ম প্লাজমিন। প্লাজমিন তখন ফিব্রিন ক্লটের উপরে কাজ করে, এম্বোলাইয়ের উপরে কাজ করে, এগুলিকে ডিজলভ করে দেয়, তখন পেশেন্টটা রিলিভ হয়। তাহলে ইট ক্যান ইউজ টু লাইজ থ্রোম্বাই ইন দ্য করোনারি আর্টারিজ অফ দ্য হার্ট অ্যাটাক পেশেন্ট। তাহলে স্ট্রেপ্টোকাইনেসের হচ্ছে এটা রোল। নেক্সট, আজকাল অবশ্য অনেক ভালো ভালো ড্রাগ এসে গেছে, কি আর নাই শেষ। আচ্ছা, এর পরের স্লাইডটা দেখি।
তারপরে হচ্ছে স্ট্রেপ্টোডর্নেস অর ডিএনএস, আমরা যেটা বলেছি যে পাঁচটা থিক পাঁচটা থিন হয়ে যায়, এটার কারণে স্ট্রেপ্টোডর্নেস অর ডিএনএস। নামটা শুনে বোঝা যাচ্ছে কাকে ব্রেকডাউন করবে, ডিগ্রেড ডিএনএ ইন পুরুলেন্ট মেটেরিয়ালস, যে পাসের যার মধ্যে ডিএনএ আছে তাকে সে ব্রেকডাউন করে ফেলবে। ব্রেকডাউন করলে help to liquefy exudate and facilitated removal of pus and necrotic tissue, যে কারণে সেটা পাসটা থিন হয়ে যায়। তো জিজ্ঞাসা করবে ডিগ্রেড ডিএনএ ইন পুরুলেন্ট ম্যাটেরিয়ালস, হেল্প টু লিকুইফাইড এক্সুডেট। তাহলে যখনই এক্সুডেট পাসটা থিন হয়ে গেল, তখন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দ্যাটস গেট বেটার অ্যাক্সেস অ্যান্ড ইনফেক্টেড সারফেস রিকভার মোর কুইকলি। অ্যান্টিবায়োটিক যত তাড়াতাড়ি এটার ভিতরে ঢুকতে পারবে ততই পেশেন্টটার তত তাড়াতাড়ি হিলিং হবে অথবা রিকভারি হবে। কিন্তু স্টেফাইলোকক্কাসের ইনফেকশনে কিন্তু তা না, ওখানে যেহেতু লোকালাইজ পাস হয়, লোকালাইজ ইনফেকশন হয়, পাসটা অনেক ঠিক হয়, সেই জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অত ভিতরে পাস করতে পারে না, যেই কারণে তোমাকে বয়েল যেটা হবে সেটাকে তোমাকে প্রথমে ইনসাইজ করতে হবে, এক্সিশন করতে হবে, তারপরে সেটা থেকে পাসটাকে বের করে দিয়ে তখনই তুমি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যখন দিবে তখন সেটা কাজ করবে, তাহলে এটা থিন পাস হওয়ার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দ্যাট গিভ বেটার অ্যাক্সেস অ্যান্ড ইনফেক্টেড সারফেস রিকভার মোর কুইকলি। তাহলে এনজাইমের মধ্যে আমরা কি কি পাইলাম, একটা হচ্ছে হালুনাইডেস, আরেকটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, আর নাম্বার 3 হচ্ছে স্ট্রেপ্টোডর্নেস অথবা ডিএনএস। তাহলে এখানে দেখো স্টেফাইলোকক্কাসের থিক পাস, স্ট্রেপ্টোকক্কাসের থিন পাস কেন হবে, কিসের জন্য হবে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কোনটাতে বেটার কাজ করবে, এই কোশ্চেনগুলি কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, নাও দ্য টক্সিন। এখনো ওয়েট করতেছে আরো 2 জন। টক্সিনের মধ্যে দেখো ইরাথ্রোজেনিক টক্সিন। ইরাথ্রোজেনিক টক্সিন ইট কজেস স্কারলেট ফিভার, স্কারলেট স্কিন সিনড্রোম আমরা স্টেফাইলোকক্কাসের বেলায় পড়েছিলাম। কি দিয়ে হচ্ছে ওইটা, স্কারলেট স্কিন সিনড্রোম কোন টক্সিন দিয়ে হচ্ছে, হ্যাঁ কোন টক্সিন দিয়ে হচ্ছে মনে আছে তোমাদের? আচ্ছা, খেলার সাথে সাথে সব সব ডিলে বসে আছে তাই না? স্যার এক্সফলিয়েটিভ টক্সিন, হ্যাঁ ওইটা হচ্ছে তিনটে এস মনে রাখবে, এস স্কারলেট স্কিন সিনড্রোম, কিন্তু এখানে হচ্ছে স্কারলেট ফিভার। ইরাথ্রোজেনিক টক্সিন এটা একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, আর এটার একটা স্পেশাল পিকুলারিটি হচ্ছে এই টক্সিনটা এটা কি ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড টক্সিন, এটা মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ইরাথ্রোজেনিক টক্সিন এটা স্কারলেট ফিভার তৈরি করবে ডিজিজ, অ্যাক্ট ইজ এ সুপার অ্যান্টিজেন and produced only by certain strain of Streptococcus lysogenized by a bacteriophage carrying the gene for the toxin. এত কঠিন করে বলা দরকার না, it is the first mediated toxin, bacteriophage mediated toxin, iatrogenic toxin. Next. তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন ও, দেখো এটা একটা হিমোলাইসিন, ইট ইজ ইনঅ্যাক্টিভেটেড বাই অক্সিডেশন, এটা দরকার নেই, ইট ইজ অ্যান্টিজেনিক। স্ট্রেপ্টোলাইসিন ও এটা একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার, যেহেতু অ্যান্টিজেনিক তাহলে তার এগনেস্টে অবশ্যই অ্যান্টিবডি তৈরি হবে, যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে এএসও, অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও। তাহলে এএসও টাইটার তোমরা যদি ওয়ার্ডে যাও তাহলে তোমরা দেখতে পারবে এএসও টাইটারটা করা হয় কোথায় করি আমরা সাধারণত, এএসও টাইটারটা রিউমাটিক ফিভারে করা হয়, যদিও এর চেয়ে ভালো ভালো টেস্ট এখন চলে এসছে। এসও টাইটার ইন এক্সেস অফ 160 to 200 unit it consider high and suggest either recent infection or exaggerated immune response to an earlier exposure in a hypersensitive person. The titer of ASO can be important in the diagnosis of rheumatic fever. এই মাঝখানে যে কথাটা বললাম সেটা আমরা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজের সময় আরেকটু বেটার তোমরা বুঝতে পারবে, এখন আর বুঝাচ্ছি না। তাহলে স্ট্রেপ্টোলাইসিন ও এটা একটা অ্যান্টিজেনিক অ্যান্ড ডেভেলপ অ্যান্টিবডি, যেটাকে আমরা বলছি এএসও অথবা অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন
ও এটার এমনিতে হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে 50 to 150, তার উপরে উঠলে 160 to 200, তখন আমরা এটাকে সিগনিফিক্যান্ট বলি। এটা সাধারণত আমরা কোথায় কখন দেখি? রিউমেটিক ফিভারের বেলায়। আর কতক্ষণ আছে রিমেনিং টাইম? আচ্ছা, ওই আরেকটা পড়াতে পারবো। নেক্সট আরেকটা হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন, ও এবং এস দুটো থাকে। এসটা অত অ্যান্টিজেনিক না, সেজন্য এটা আমরা পড়ি না বেশি, এমনি জাস্ট জানার জন্য। আরেকটা হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন, ইট কজেস টক্সিক শক সিন্ড্রোম লাইক স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস অরিয়াস এর মধ্যে টক্সিক শক সিন্ড্রোম হয়, কিন্তু এখানে পাইরোজেনিক এক্সোটক্সিন যে টক্সিক শক সিন্ড্রোমে, সে টক্সিনটাও সুপার অ্যান্টিজেন, এটাও সুপার অ্যান্টিজেন। যেহেতু সুপার অ্যান্টিজেন, ইট কজেস লার্জ অ্যামাউন্ট অফ সাইটোকাইন রিলিজ ফ্রম টি হেল্পার সেল এবং ম্যাক্রোফেজ। ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2 এগুলি করে সে টক্সিমিয়া ডেভেলপ করে। তাহলে পাইরোজেনিক এক্সোটক্সিন, ইট কজেস টক্সিক শক সিন্ড্রোম, ইট ইজ অ্যান্টিজেন, super antigen, and release large amount of cytokine from T helper cell and macrophage. Exotoxin B, it is a protease and rapidly destroy tissue that causes necrotizing fasciitis. একদম মনে হচ্ছে স্কিনের মধ্যে একদম খেয়ে ফেলার মতো। হ্যাঁ, সেজন্য এটাকে বলা হচ্ছে ফ্রেশ ইটিং স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস মানে পাইরোজেনিক এক্সোটক্সিন, একটা ভাবে এ বি না বলেও তুমি এভাবে বলতে পারো। যে আরেকটা সেটা নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা হচ্ছে, এটা আরেকটা নাম হচ্ছে ফ্লেশ ইটিং স্ট্রেপ্টোকক্কাস। তোমাকে জিজ্ঞাসা করবি স্কিনের মধ্যে স্টেফাইলোকক্কাল ইনফেকশনটা কিরকম হয়? স্প্রেডিং হয়, এবং স্প্রেডিং স্প্রেডিং হয়, এবং সেটা হচ্ছে তোমার একদম মানে মনে হচ্ছে যেন ওই জায়গাটাকে মাংস খেয়ে ফেলেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রেশ ইটিং স্ট্রেপ্টোকক্কাস। তাহলে টক্সিনের মধ্যে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইরাথ্রোজেনিক টক্সিন, এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড সুপার অ্যান্টিজেন, ডিজিজ করবে, সেটা হচ্ছে স্কারলেট ফিভার। আর স্ট্রেপ্টোলাইসিন ও এবং অনেক টাইম আছে, আচ্ছা, স্ট্রেপ্টোলাইসিন ও এবং স্ট্রেপ্টোলাইসিন এ, ওটা ইম্পর্টেন্ট, এটা অ্যান্টিজেনিক, ওর এগনেস্টে অ্যান্টিবডি, যেটাকে আমরা এএসও বলি। এএসও টাইটার, টাইটার মানে কি? হাইস্ট টাইটার মানে কি জয়িতা? কে পারবে বলো টাইটার মানে কি? টাইটার, হোয়াট ডু মিন বাই টাইটার? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি ম্যাম শোনাচ্ছি। টাইটার বলো, টাইটার বলো। ইমিউনোলজি পড়েছো না? টাইটার মানে আর 1 মিনিট বাকি আছে। Titer মানে কি? Highest dilution of the serum in which antigen antibody reaction takes place. খুব ইম্পর্টেন্ট এগুলি। টাইটার মানে হচ্ছে হাইয়েস্ট ডাইলুশন অফ দ্য সিরাম ইন হুইচ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন টেক্স প্লেস। তাহলে ওইটা আমরা টাইটার করি, ডাইলুশন করে করে, এবং এটা রিউমাটিক ফিভারে দেখা হয়। আরেকটা হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন এস, এটা অনেক ইম্পর্টেন্ট নেই। আর হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন এ এবং বি দুটো গ্রুপ করা হয়েছে। এ যেটা করা হয় সেটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম, আর স্টেফাইলোকক্কাসের মতো এটা সুপার অ্যান্টিজেন। যেহেতু সুপার অ্যান্টিজেন টি সেলকে স্টিমুলেট করবে, ম্যাক্রোফেজকে স্টিমুলেট করে লার্জ অ্যামাউন্ট অফ সাইটোকাইন রিলিজ করে টক্সিমিয়া ডেভেলপ করবে। আর এক্সোটক্সিন বি, এটা একটা প্রোটিয়েজ, র্যাপিডলি ডেস্ট্রয়েড টিস্যু দ্যাট কজেস নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা নামই দেওয়া হয়েছে নেক্রোটাইজিং ফাসাইটিস। এটা অনেকটা আরেকটা নাম হচ্ছে ফ্লেশ ইটিং স্ট্রেপ্টোকক্কাই। টাইম নেই আর আজকে, মানে হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি, হ্যাঁ নেক্সট স্যাটারডেতে আমরা এটা কন্টিনিউ করব। হ্যাঁ, তোমরা পড়বে, যেটুকু পড়ালাম সেটুকু তোমরা পড়বে, এটুকু আজকে। এরপরে ডিজিজ সেটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম কিন্তু, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ।